নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। সেই দেশ যার বিরুদ্ধে ভারত বছরের পর বছর প্রমাণ দিচ্ছে যারা সন্ত্রাসবাদের রপ্তানি করে, সেই পাকিস্তানকেই জাতিসংঘ বানিয়ে দিল সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এটা জাতিসংঘের কি প্রহসন নাকি ভারতের পররাষ্ট্রনীতির আরেকটা ব্যর্থতা? ঠিক এমন সময় যখন ভারত তার দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে 57 জন নেতাকে 33টা দেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ নিয়ে প্রচারে পাঠিয়েছে, ঠিক তখনই পাকিস্তানকেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চেয়ারে বসাচ্ছে। আজকে এই সত্যবচনে এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে আমি আপনাদের জানাবো এই সিদ্ধান্তের পেছনে আসল খেলা কি। ভারত কি আন্তর্জাতিকভাবে একঘেয়ে হয়ে যাচ্ছে, নাকি এই সমস্ত কিছুই এক স্ট্র্যাটেজির মাস্টার স্ট্রোক? ভিডিওটা শেষ অবধি দেখবেন। একদিকে আমি সরকার কি বলছে যেমন আলোচনা করব, অন্যদিকে বিরোধীরা কি বিস্ফোরক তথ্য দিচ্ছে সেটা নিয়েও আমি আলোচনা করব, তাদের প্রশ্ন কি, এবং তার সাথে রিয়েল ঘটনাকে অ্যানালিসিস করব এবং ইন্টারন্যাশনাল ফোরামস এ ব্যাপারে কি বলছে সেটা নিয়েও আপনাদের আমি জানাবো। তাই সত্যবচন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি জানুন, যুক্তিতে বলুন। চলুন তাহলে ফার্স্ট চ্যাপ্টারে দেখব যে এটা শুধু ব্রেকিং নিউজ নাকি ডিপ্লোম্যাটিক স্যাটায়ার। 2025 মে মাস জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটি অর্থাৎ কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান করা হয় সেই পাকিস্তানকে, যে FATFর অলরেডি গ্রে লিস্টে ছিল, যাকে ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস রপ্তানির অন্যতম হোতা হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। আর শুধু তাই নয়, 1988 সালের তালিবান স্যাংশন কমিটি, যার কাজ আফগানিস্তানে তালিবান সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোকে কার্যকর করা, সেই কমিটিরও চেয়ার করা হলো পাকিস্তানকে। অলরেডি আমি কিন্তু তালিবান, চায়না এবং পাকিস্তান নিয়ে ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু সেটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন। সেখানে আমি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এমন একটা সময়ের কথা বলছি যে সময় ভারত 57 জন রাজনৈতিক নেতাকে 33টা দেশে পাঠায়, যাতে তারা পাকিস্তানের সাথে সন্ত্রাসের যে যোগসূত্র, সেই যোগসূত্র আন্তর্জাতিক মঞ্চে সচেতনতা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, যখন ভারত সারা পৃথিবীতে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, তখন UN কেন পাকিস্তানকে সেই দায়িত্ব দিল? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে এটা কি UN এর দ্বিচারিতা নাকি ভারতের পররাষ্ট্রনীতির কৌশলগত ব্যর্থতা? সেকেন্ড চ্যাপ্টারে আমি আলোচনা করব পাকিস্তান কোন কোন পদ পেল এবং কিভাবে পেল, কেন পেল। দেখুন, পাকিস্তান 2025 জন্য জাতিসংঘ নিরাপত্তা যে কমিটি রয়েছে সেখানকার যে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। এই পদগুলো CTC ভাইস চেয়ারম্যান, তালিবান স্যাংশন কমিটি চেয়ার, মূলত রোটেশনাল, অর্থাৎ রোটেশনের ভিত্তিতে দেওয়া হয়। এর জন্য ভোটাভুটির কোনো দরকার হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক পরিসরে যার বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদে জড়িত থাকা, সন্ত্রাসবাদে ডাইরেক্ট মদত দেওয়ার অভিযোগ রয়েছে, তাকে সন্ত্রাস নিয়ন্ত্রণের নেতৃত্ব দেওয়া কি শুধু প্রথাগত নিয়ম মেনে চলা? জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী কমিটি যে রয়েছে, সেই সিদ্ধান্ত হিসাবে এটাকে কি ডিপ্লোম্যাটিক মাইলস্টোন বলা যায়? কারণ পাকিস্তান নিজে দাবি করছে যে দিস ইজ প্রুফ অফ পাকিস্তানস পজিটিভ এঙ্গেজমেন্ট উইথ গ্লোবাল ইনস্টিটিউশন। কিন্তু বাস্তবে কি সেটা সত্যি? পাকিস্তান কি সত্যি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে, নাকি এটা UN এর একমাত্র ধরনের ডিপ্লোম্যাটিক কম্প্রোমাইজ, যেখানে চীন ও মুসলিম দেশগুলোর চাপ ছিল? আর আমরা যদি ডিপার UN মেকানিক্সকে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো এই কমিটির গঠনে P5 অর্থাৎ পার্মানেন্ট 5 সদস্যের সম্মতি ছাড়া কিছু হয় না। চলুন নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 3-তে আমরা দেখব এই যে 57 জন যে লিডারকে পাঠানো হলো 33টা দেশে, এটা প্রচারের জন্য, পিয়ার
একটা যেটাকে বলা হয় পিয়ার এক্সারসাইজ, নাকি এর পেছনে কোনো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ছিল? আমরা সবাই জানি 22 এপ্রিল 2025 পেহেলগামে যে হামলা চালায়, যেখানে 26 জন মারা যায়। তারপরে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর চালায় এবং সীমান্তের ক্ষেত্রে একটা স্ট্রাইক করে, যার জিওপলিটিক্যাল রিপার্কেশন, বিরাট একটা রিপার্কেশন ছিল। এবং পররাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেয় 7টা রাজনৈতিক যে দল রয়েছে সেই দল থেকে প্রতিনিধি নির্বাচিত করবে। যেমন তাদের মধ্যে ছিলেন বিজেপির বিজয়ন্ত পান্ডা, কংগ্রেসের শশী থারুর, এনসিপির সুপ্রিয়া সুলে, টিএমসির অভিষেক ব্যানার্জি, সমাজবাদী পার্টি, জেডিইউ সমস্ত প্রতিনিধিরা ছিলেন। তাদের উদ্দেশ্য কী ছিল? আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক যে ফোরাম, তাকে বোঝানো যে পাকিস্তান শুধু প্রতিবেশী হুমকির একটা কারণ নয়, গোটা পৃথিবীর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, ডাইরেক্ট সেখানে মদত রয়েছে। এবং ভারত যে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে তাকে যেন ন্যায্যতা দেওয়া হয়। কিন্তু বাস্তব চিত্রটা কি ঘটলো? বিরোধীরা কি বলছে? এই ডেলিগেশন শুধু সিম্বলিক ছিল, কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সাথে দেখাই হয়নি। কেবল ইন্ডিয়ান দূতাবাস এবং কিছু প্রবাসীর সঙ্গে অনুষ্ঠান হয়েছে মাত্র। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সিনেট বলছেন যে দিস ইজ আ পিয়ার ট্রিপ, পিয়ার স্টান্ট, নো ডিপ্লোম্যাটিক গেমস, অনলি ফটো অপস। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই প্রচার অভিযান কি আদৌ সফল হয়েছে? চলুন চ্যাপ্টার 4-এ আলোচনা করব যে সরকারের এর পেছনে বক্তব্য কি। সরকার বলছে এটা হার নয়, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল, লং টার্ম একটা স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপ বলা যেতে পারে, ডিপ্লোম্যাটিক পদক্ষেপ বলা যেতে পারে। যা সরকার যেখানে বলছে যে এই যে পোস্টগুলো, পাকিস্তান যে এই ধরনের পোস্ট সিম্বলিক, যার কার্যক্ষমতা সীমিত থাকে। দ্বিতীয়ত, এই পদ পেতে ভোট লাগে না, তাই এতে ভারতের পরাজয় নয়, বরং নিয়ম মেনেই ঘটনা ঘটেছে। এবং কংগ্রেস নেতা শশী থারুর অলরেডি বলেছেন যে পাকিস্তানের যে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পাকিস্তানস অ্যাপয়েন্টমেন্ট টু দিস পয়েন্ট হ্যাজ নো রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্স। সরকার তার পক্ষেও বলছে যে জাতিসংঘে ভারতের যে প্রতিনিধিরা ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী শক্তিশালী ভাষণে বিশ্বজুড়ে একটা সহমত বা জনমত তৈরি করার চেষ্টা করেছে। ভারতীয় স্বার্থে প্রতিটা দল মিলে আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়া হিসেবে প্রচার চালিয়েছে। এছাড়া পেহেলগামের পরবর্তী ক্ষেত্রে বিশ্ব সমর্থন পাওয়ার যে স্ট্র্যাটেজি হিসেবে ডেলিগেশন মিশনকে তারা ন্যারেটিভ স্ট্র্যাটেজিও তারা বলছেন। বিরোধী শিবির মনে করছে এটা সরকারের সুপরিকল্পিত কূটনৈতিক ব্যর্থতার ফল। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি বলছেন যে এই পাকিস্তানের পথ পাওয়াই ভারতের জন্য একটা লজ্জাজনক পরাজয়, এবং জয়শঙ্করকে পরাজয় শঙ্করও বলা হচ্ছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলছেন যে ওয়েন ইন্ডিয়া ইজ সেন্ডিং ডেলিগেশনস টু এক্সপ্লেন পাকিস্তান টেরর লিঙ্কস, পাকিস্তান ইজ গেটিং রিওয়ার্ডেড। দিস ইজ আ ফরেন পলিসি ডিজাস্টার। শিবসেনা উদ্ধব গ্রুপের প্রিয়াঙ্কা দ্বিবেদী বলছেন ইউএন এখন আর নিরপেক্ষ নয়, এটা ইউএন অফ পাকিস্তান হয়ে গেছে। বিরোধীরা যেসব বিষয়গুলো তুলে ধরছে তা হলো গ্লোবাল পলিটিক্সে ভারতের গুরুত্ব কমছে, পাকিস্তান এখন IMF ADB থেকে টাকাও পাচ্ছে, পাকিস্তানকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। তাহলে বিরোধীদের প্রশ্ন হচ্ছে, ভারত এত কূটনৈতিক পরিশ্রম সত্ত্বেও আমরা কেন সিট অ্যাট দ্য টেবিল হারাচ্ছি? চলুন তাহলে চ্যাপ্টার 6-এ দেখে নিই যে এই যে জাতিসংঘের ইউএনের যে দ্বিমুখিতা, এটা একটা নিয়ম মাফিক নাকি এর মধ্যে রাজনৈতিক সুবিধাবাদ রয়েছে। জাতিসংঘ বহুবার বলেছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে, তাহলে কেন সন্ত্রাসে বারবার অভিযুক্ত দেশকেই দায়িত্ব দেওয়া হচ্ছে? এটা কি নিয়মের নাম করে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট নয়, নাকি বড় দেশগুলোর রাজনৈতিক ব্যবসা, যেখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা ব্যালেন্স রাখার কৌশল? কারণ সত্যিই যদি ইউএন ইম্পার্শিয়াল হতো তাহলে পাকিস্তানকে তালিবান সংক্রান্ত কমিটির প্রধান করা হতো না। চলুন তাহলে 7 নম্বর পর্বে দেখে নিই যে ভারতের যে কূটনৈতিক যে ওয়েপন্স সেটা কি যথেষ্ট। ভারতের কূটনৈতিক রণকৌশল কি রয়েছে? ডেলিগেশন পাঠানো, প্রেস কনফারেন্স করা, ব্যাক চ্যানেল আলোচনা করা, ইউএনএ নথি দিয়ে প্রতিবাদ করা। কিন্তু আজকের আন্তর্জাতিক পরিসরে এটা কিন্তু যথেষ্ট নয়। তার বদলে কি প্রয়োজন? স্ট্র্যাটেজিক স্টোরি টেলিং, ইউএন যে রিফর্ম, সেই রিফর্মের নেতৃত্বকে স্ট্রং করা, চায়না পাকিস্তান ব্লকের বিরুদ্ধে গিয়ে একটা স্ট্রং একটা ন্যারেটিভ তৈরি করা, এবং যেখানে ডেটা থাকবে, ফ্যাক্টস রয়েছে। ইন্ডিয়া লেড কাউন্টার
টেরর কলিশন তৈরি করা। চ্যাপ্টার 8-এ আমরা আলোচনা করব যে এটা ড্যামেজ কন্ট্রোল না গ্লোবাল পিচ। সরকার কি বলছে, পাকিস্তানের এই যে নিয়োগ সিম্বলিক, ইউএনের লং টার্ম ইমেজ ইন্ডিয়া অলরেডি তৈরি করেছে, রিয়েল ডিপ্লোমেসি তৈরি হচ্ছে, এই বৈঠকের বাইরেও যাওয়া হচ্ছে, লবি তৈরি করা হচ্ছে, মোদির সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হচ্ছে, নিরাপত্তা চুক্তি হচ্ছে। তাই তারা বলছেন যে ইন্ডিয়া ইজ নট ফ্রেন্ডলেস। ফ্রান্স, ইউএস, জাপান সবাই আমাদের পাশে রয়েছে এবং সরকার এবং সরকার পক্ষের যে দাবি, সেই দাবি অনুযায়ী বলা হচ্ছে ইউএনের মতো প্ল্যাটফর্মে চেয়ারম্যানশিপ নিয়ে হইচই করা মানে বড় ছবিটা দেখা নয়। ইন্ডিয়া তার ন্যারেটিভ তৈরি করেছে, পাকিস্তান টেম্পোরারি রোল পেলেও কিন্তু ইন্ডিয়া লং টার্ম ইম্প্যাক্ট বজায় রাখছে। এখন চ্যাপ্টার 9-এ দেখব চূড়ান্ত প্রশ্ন, এটা কি ভারতীয় কূটনীতির ক্ষেত্রে ওয়েক আপ কল ছিল? আজকের প্রশ্ন হচ্ছে, পাকিস্তান যে চেয়ার পেল কিন্তু কাদের চাপে পেল? এই যে ইন্ডিয়া 57 জন যে নেতা পাঠালো, তার বদলে আমরা কি পেলাম? এটা কি শুধু মিডিয়া শো নাকি ভারতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজিক একটা গেম প্ল্যান ছিল? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এটা কি, আপনি কি মনে করেন যে এটা কি ভারতের ব্যর্থতা নাকি লং টার্ম গেমের একটা পার্ট? এবং এরকম আরও যদি ডিপ আলোচনা পেতে হয় অবশ্যই সত্যবাচনকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে শেয়ার করুন এবং সেই সাথে প্রচুর মানুষকে সেখানে এঙ্গেজ করুন। কারণ দেশ শুধু আমার আপনার নয়, আমাদের সবার। তাহলে বন্ধুরা, শুনলেন তো সব কিছু। আমি যে আলোচনা করলাম, জাতিসংঘের চেয়ার, ভারতের 57 জন নেতার যে প্রচার অভিযান, বিরোধীদের যে বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক তথ্য, সরকারের স্ট্র্যাটেজিক জাস্টিফিকেশন, আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন, আমরা কি সত্যি কতটা সফল আমাদের আন্তর্জাতিক কূটনৈতিক রাজনীতিতে? এখন সময় আপনার ভাবনার। কমেন্টে লিখে জানান, পাকিস্তানকে এই পদের জন্য দায়ী করা ঠিক? ভারত কি সঠিক পথে হাঁটছে নাকি ফাঁকা প্রচার চালাচ্ছে? আপনি কি মনে করেন জাতিসংঘ কি নিরপেক্ষ? কারণ সত্যবচন এমনই প্রশ্ন তোলে যেখানে খবর আর বিজ্ঞাপন নয়, যুক্তি, তথ্য আর তার সাথে বাস্তবতা থাকে। যদি এমন সাংবাদিকতা বিশ্লেষণ আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা থামস আপ দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এখানেই সত্য হয়ে ওঠে, আসল মুখোশ খুলে যায়। তাহলে চলুন, নেক্সট এপিসোডে থাকছে যে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে, পাকিস্তান, চায়না, রাশিয়ার ব্লক নিয়ে প্রচুর আলোচনা থাকবে, তাই মিস করবেন না। এবং সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা পুরো শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, সত্যবচন, নমস্কার।